পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোজ্য তেলের কিছুটা সংকট থাকলেও নিত্যপণ্যের দাম সহনীয়, বললেন নৌ উপদেষ্টা। পণ্য খালাসে বিলম্ব হলে গুনতে হবে জরিমানা। এনআইডি সেবা সরিয়ে নেওয়া বিষয়ে কোনো তথ্য জানা নেই, বললেন ইসির সিনিয়র সচিব। ব্যাপ্তি বাড়াতে চলছে আলোচনা। এবং গাজীপুরে শ্রীপুরে বাস থেকে ফেলে অটো চালক হত্যার অভিযোগ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছি পুরো খবরে। পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানান তিনি। জানান, মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে এই নাগরিক পার্টি। সাভার প্রতিনিধি জহিরুল ইসলাম খান লিটনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন কাউসার আহমেদ। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করল জাতীয় নাগরিক পার্টি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেছেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন রাজনৈতিক নিবন্ধন নেই দলটির, তবে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্রের প্রণয়নের কাজ করা হবে বলে জানান তিনি। প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা, তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো এ মাসের মধ্যে। শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। ২৪ সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গেও কথা বলেন নাহিদ ইসলাম। জানান, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই ফয়সালা হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত ১৫ বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজার বিরুদ্ধে আপিলের রায়ের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন ও অ্যাডভোকেট জাকির হোসেন। গত বছরের ১০ ডিসেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেন আপিল বিভাগ। মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের সাজাও স্থগিত করা হয়। একই সঙ্গে তাদের জরিমানাও স্থগিত করেন আপিল বিভাগ। গিয়াসউদ্দিন আল মামুনের সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে যে ২০০৯ সালে যে মানি লন্ডারিংয়ের মামলাটা হয়েছিল, সেই মামলাটাতে তার জনাব তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল ট্রায়াল কোর্ট থেকে। তার তৎপরবর্তীতে দুদক এটার বিরুদ্ধে অ্যাপিল করে, অ্যাপিলের পরে ওনাকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে ২০ কোটি টাকা জরিমানা করা হয়। ফর্মাল জাজমেন্টের জন্য ৬ মার্চ ওনারা দিন ধার্য করেছেন। এনআইডি সেবা ইসিতে থাকছে নাকি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে বিষয়ে কোনো তথ্য জানা নেই। তবে এনআইডি সেবার পরিধি বাড়ানোর জন্য ক্যাবিনেটে আলোচনা চলছে বলে জানালেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সকালে প্রধান নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি আরও বলেন, এনআইডি নির্বাচন কমিশন সচিবালয় থেকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট জানা নেই। এনআইডির কাঠামোগত অবস্থান শক্ত কিংবা এর ব্যাপ্তি কিভাবে বাড়ানো যায় তা নিয়ে ক্যাবিনেটে ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। ক্যাবিনেট ডিভিশনে এই নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। এনআইডির কাঠামোগত অবস্থানটা আরো
এনআইডি নির্বাচন কমিশন সচিবালয়ের থেকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া সম্পর্কে আমি কিছু স্পষ্ট করে জানি না। এনআইডির কাঠামোগত অবস্থানটা আরও একটু ব্যাপ্ত করার জন্যে, স্প্রেডটা আরও একটু বাড়ানোর জন্যে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে এটার ব্যাপারে ক্যাবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। সেই ক্যাবিনেট ডিভিশনে এই জিনিসটা আলোচনা চলছে এবং এইটুকুই আমার কাছে তথ্য। কাজে এর বাইরে আমার এই মুহূর্তে কোনো কিছু বলার অবকাশ নেই। গাজীপুরের শ্রীপুরে বাস থেকে ফেলে অটো চালককে হত্যার অভিযোগ উঠেছে। এই প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। নিহত অটো চালক লিটন মিয়া নেত্রকোনা জেলার মদনের শিবভাষা গ্রামের দুলাল মিয়ার ছেলে। তার স্ত্রী শারমিন বেগম জানান, রাস্তার পাশে পার্কিং করে রাখা অটোকে তাকোয়া পরিবহন ধাক্কা দিয়ে লুকিং গ্লাস ভেঙে ফেলে। এ নিয়ে বাকবিতণ্ডায় জড়ালে ওই বাসের হেলপার কন্ট্রাক্টর তার স্বামীকে বাসে তুলে মারধর করে নতুন বাজার এলাকার চলন্ত বাস থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিকশা চালক লিটনের। কক্সবাজারের মহেশখালী ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সদ্যপ্রয়াত অধ্যাপক মরহুম জসিমউদ্দিনের স্মৃতিচারণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হোয়ানক টাইমবাজার মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার ডিসি কলেজের প্রভাষক মোহাম্মদ কাইসার উদ্দিন। লন্দিনেরা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্মৃতিচারণ ও ইফতার মাহফিলে হোয়ানক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার ২ আসনের সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। সাবেক যুগ্ম সচিব ও বীর মুক্তিযোদ্ধা AKM কুদরতুল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন। শনিবার তিনি স্ট্রোক করে পুলিশ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক এই যুগ্ম সচিব ও বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইল জেলার রানাগাছা গ্রামের দরবেশ আলী মিয়ার সন্তান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহর পিতা। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। রহমতুল্লাহ বরাকাত। আমি সাইদ নাসিরুল্লাহ, আমার পিতা AKM কুদরতুল্লাহ মিয়া। চট্টগ্রামে বায়েজিদ স্টিলের ২ শ্রমিক রিফাত হোসেন তোফা ও আরিফুল ইসলাম অগ্নিদগ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন বায়েজিদ পাঁচলাইশ চাঁদগাঁও চকবাজার আঞ্চলিক কমিটি এর আয়োজন করে। নগরীর নাসিরাবাদ এলাকায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, ইফতেখার কামাল খান ও মোহাম্মদ হানিফ সহ আরও অনেকেই। রাঙামাটি রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলুর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলাধীন বাঙ্গালহালিয়া বাজার এলাকায় উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমানের উপস্থাপনায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোলামগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে 4 গ্রামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা শিক্ষক কারি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপান্ত শিল্পী গোষ্ঠীর নাইম আহমদ আজিজির উপস্থাপনায় এই অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন উবাইদুল্লাহ আল হাবিব, শফিউল সাদ্দাম, ফিরোজ বিন নাবির, আবু তাহের সহ আরও অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর এই সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সিদ্ধান্ত সাময়িক বলেও জানান মার্কিন মুখপাত্র, জানাচ্ছেন জাবালুন নূর। Clash with President Zelensky in the Oval Office last week. Action comes after Zelensky showed immense disrespect to the president, the vice president, and the US people. Trump conflict once and for all, and he'll use every mechanism. Won't be around very long. That person will not be listened to very long, because I believe that Russia wants to make it. রাজধানীতে সতীনের নির্যাতনে অসহায় জীবনযাপন করছেন হনুফা বেগম নামের এক নারী। স্বামীর বাড়িতে বিদ্যুৎবিহীন অন্ধকার ঘরে নিদারুণ কষ্টে পার করছেন দিন। বিভিন্ন সময় তাকে বের করে দেওয়ার চেষ্টা সহ দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। শেখ মিন্টুকে সঙ্গে নিয়ে শাহরিয়ার মাসুমের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। ধানমন্ডি মিতালি রোডের আব্দুর রহিম খানের তৃতীয় স্ত্রী হনুফা বেগম। স্বামীর মৃত্যুর পর তার জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। সম্পত্তি থেকে বঞ্চিত করতে প্রতিনিয়ত মানসিক নির্যাতন করা হচ্ছে এই নারীর ওপর। এই ভুক্তভোগী জানান, তার স্বামীর দ্বিতীয় স্ত্রী সালেহা আক্তার বাবলি বিভিন্নভাবে তাকে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা করছেন, ভয়ভীতি দেখানো সহ প্রাণনাশের হুমকিও দিচ্ছেন। আমার স্বামী মৃত্যুর পর সালেহা আক্তার বাবলি, জাফরি, নুরুল ইসলাম নূর, তারপরে শাহ আলম, ভাড়াইটা মনসুর আলম, ক্যাটিয়ার মতিন আর জাফরি আর ওই বিদ্যুৎ অফিসের মহাসিন আর ওনাদের এক অ্যাডভোকেট সহকারে ষড়যন্ত্র করি আমাকে আমার স্বামীর সম্পদ থেকে আমার বঞ্চিত করবার সর্বোচ্চ চেষ্টা করে। আমাকে কাজের মেয়ে বানায়, আমার ছেলেকে কাজের ছেলে আমাকে কাজের মেয়ে বানায়। এখন সবার কাছে বলতে আছে উনি স্ত্রী না। তো সালেহা আক্তার বাবলি এক ব্যক্তি নুরু করিম পরকরিয়ার সাথে ওনার সম্পর্কের কারণে আমার স্বামী ওনার সাথে বসবাস করতেন না, ওনাকে তালাক দিয়েছেন। সৎ মায়ের প্রতি আপন মায়ের অবিচারের কথা তুলে ধরেন বাবলির সন্তানও। উনি আমার সৎ মা হন, আমার সাক্ষী আছে, কারণ এখানে আমরা আরো ভাই আছে, এখানে 5 ভাই, সবাই সাক্ষী দিচ্ছে। আমার ওই এক ভাই মানে বলতেছে সবাইকে এটা আমাদের সৎ মা হন না, মানে ও টাকার লোভে এটা করতেছে, যা কিছু করতেছে। আমার মা বলতেছে তুমি যদি ওকে মা মানো তুমি আমার সাথে কথা বলবো না, এই হিসাবে আমি তো সত্যর এগেইনস্টে যাব না। এদিকে সালেহা আক্তার বাবলির আইনজীবী বলছেন, হনুফা বেগমের সাথে বিয়েই হয়নি আব্দুর রহিম খানের। এসব ঘটনায় হাজারীবাগ থানায় একাধিক জিডিও করেন ভুক্তভোগী। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশে প্রথমবারের মতো পরিচ্ছন্ন কর্মীদের সুরক্ষায় বীমা চালু করেছে ইউনিলিভার। সকালে রাজধানীর তেজগাঁ লিংক রোডস্থ শান্তা ফোরামে মেটলাইফ বাংলাদেশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ইপসার সাথে চুক্তি স্বাক্ষর করেন ইউনিলিভার বাংলাদেশ। এ সময় ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার বলেন, চট্টগ্রামের পরিচ্ছন্ন কর্মীদের জীবন জীবিকার মান উন্নত করার লক্ষ্যেই এই জীবন বীমা চালু করা হয়েছে। এই বীমায় প্রত্যেক কর্মী 1.5 লাখ টাকা সহ চিকিৎসা সুবিধা পাবেন বলে জানান তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড গুতুলিয়া এলাকায় একটি আবাসন কোম্পানির লোকজন স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি না কিনে জোরপূর্বক
জমিতে বালু ভরাট করছে। বালু ভরাটে বাধা দেয়ায় কৃষকদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করেছে ওই আবাসন কর্তৃপক্ষ। এর প্রতিবাদে রূপগঞ্জ উপজেলার মঠের ঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে ভুক্তভোগী কৃষকরা সংবাদ সম্মেলন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কৃষকরা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। রমজানে নিত্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই উল্লেখ করে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে এমভি আল বাখেরা নামক সারবাহী নৌযানে সংঘটিত দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে সচিবালয়ে আর্থিক সহযোগিতা ও চেক প্রদান করে নৌ পরিবহন মন্ত্রণালয়। এতে উপস্থিত ছিলেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। এ সময় উপদেষ্টা বলেন, রমজানের জন্য পর্যাপ্ত নিত্যপণ্য আমদানি করা হয়েছে ও সরবরাহের কোনো ঘাটতি নেই। শুরু থেকে আমরা নৌ মন্ত্রণালয় আমরা অত্যন্ত কঠোরভাবে দেখছি, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে। এই কারণে আপনারা এখন দেখছেন যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি। কিছু কিছু ভেজিটেবলের দাম আমরা জানি, কারণ আমরা বাজার থেকে কিনি। এছাড়া ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেন এম শাখাওয়াত হোসেন। ভোক্তা অধিকার এবং অন্যান্য সংস্থাগুলো কিন্তু লেগে আছে। শাকসবজির দাম বাড়েনি। আমি তো নিজে বাজার করি ভাই, আমি আপনাদের বিশ্বাস হয় না, আমার সাথে যে আসবেন, আমি নিজে কচু খেতে যা বাজার করি। শাকসবজির দাম বরং যা ছিল তাই। একটা খালি পেপারের দিকে ভোজ্য তেলের কিছু কিছু লোক লুকিয়েছে, সেটা ডেফিনেটলি এটা সরকার দেখছে। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না দিলে 3 গুণ জরিমানা দিতে হবে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার খেলার খবর। ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ বেশি চ্যালেঞ্জিং দুই দলের জন্য। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা কয়েকজন তারকাকে ছাড়া খেলছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালের আগে ম্যাথু শট ছিটকে গেছেন চোটে। অন্যদিকে ভারত গ্রুপ পর্বে 3 জয় তুলে নেওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের টিকিট কাটত বেশ আত্মবিশ্বাসী। এর আগে এই টুর্নামেন্টে ভারতের সঙ্গে 4 বার দেখা হয়েছে অস্ট্রেলিয়ার। প্রথম 2 আসরে জয় পেয়েছিল ভারত, বিপরীতে 2006 আসরে জয় পায় অজিরা। 2009-এর ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোজ্য তেলের কিছুটা সংকট থাকলেও নিত্যপণ্যের দাম সহনীয়, বললেন নৌ উপদেষ্টা। পণ্য খালাসে বিলম্ব হলে গুনতে হবে জরিমানা। এনআইডি সেবা সরিয়ে নেওয়া বিষয়ে কোনো তথ্য জানা নেই, বললেন ইসির সিনিয়র সচিব। ব্যাপ্তি বাড়াতে চলছে আলোচনা। এবং গাজীপুরে শ্রীপুরে বাস থেকে ফেলে অটোচালক হত্যার অভিযোগ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।